ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ভারতের ইতিহাসের উপর এমসিকিউ সিরিজের আজকে 5 নম্বর ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৌদ্ধ এবং জৈন ধর্ম। এর ওপর টোটাল 30টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব এবং অ্যাজ তোমরা জানো যে আমি যেরকম ভাবে কোশ্চেন আলোচনা করি যেগুলো খুব ইজি থেকে ডিফিকাল্ট লেভেলের সমস্ত ধরনের কোশ্চেন এখানে রয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস বিভিন্ন ইয়ারে আসা, বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া এবং তার সঙ্গে প্রপার এক্সপ্লেনেশন। যারা তোমরা অলরেডি এই চ্যাপ্টারটা পড়ে রেখেছো তোমাদের আরেকবার রিভাইজ করতে হেল্প হয়ে যাবে, কারণ তার মাধ্যমে এই কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে আমি এই রিভিশনের কাজটা করছি। এর সাথে সাথে তোমরা অন্যান্য ক্লাসগুলো আমার ইতিহাসের প্রশ্ন উত্তরের ওপর সেটা পেয়ে যাবে এই চ্যানেলের প্লে লিস্টে, নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে দেওয়া রয়েছে লিঙ্ক। সেখান থেকে তোমরা যারা দেখোনি প্লে লিস্ট ওয়াইজ দেখো, তাহলে দেখতে সুবিধা হবে। পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। অনেকে আমায় কমেন্ট করো যে পরপর ভিডিওগুলো কিভাবে পাবো। এখানে প্রত্যেকটা প্লে লিস্ট করা হয়েছে, জাস্ট সার্চ করে নেবে বা প্লে লিস্ট অপশনে গিয়ে দেখে নেবে। এছাড়া ভূগোলের উপর দেখতে পারো। আর যারা তোমরা মনে করছো যে ইতিহাসের উপরে তোমরা ফুল ডিটেলস ক্লাস দেখবে যাতে পুরো টপিকগুলো ভালোভাবে বুঝতে পারো, যারা দেখোনি তারা এখানে ইতিহাসের উপর প্লেলিস্ট পেয়ে যাবে, অনেকগুলো প্লেলিস্ট পেয়ে যাবে। তার মধ্যে আধুনিক ভারতের ইতিহাস, মধ্যকালীন ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস সমস্ত কিছু রয়েছে। ডিটেলসে ক্লাস রয়েছে, আবার শর্ট নোটও রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো। আজকের কোশ্চেন আমরা শুরু করব। আগের দিনের ক্লাস থেকে একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করব। এই কোশ্চেনটার উত্তর তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে, কারণ আমি এই কোশ্চেনটা অলরেডি আলোচনা করেছি যে নিম্নলিখিত কোন সমাবেশকে নারিষ্টা বলা হয় যা ভেঙে দেওয়া যেত না। ঋগ বৈদিক যুগ থেকে নেওয়া এই কোশ্চেনটা, মানে বৈদিক যুগ থেকে এই কোশ্চেনটা নেওয়া হয়েছে। গণ, বিদত, সভা নাকি সমিতি? কমেন্ট করে তোমরা এই উত্তরটা জানাবে। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি যাতে দেখতে পারি যে তোমরা কিভাবে কি করছো এবং তোমাদের কি কোয়ারিজ রয়েছে। আজকের প্রথম কোশ্চেন যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বুদ্ধ এর অর্থ কি? গৌতম বুদ্ধ আমরা বুদ্ধ বলি, বুদ্ধ শব্দটার অর্থ কি? জ্ঞানী, ধর্মপ্রচারক, প্রতিভা নাকি শক্তিশালী? গৌতম বুদ্ধের যে বুদ্ধ শব্দটা, এই শব্দটার অর্থ হচ্ছে জ্ঞানী, দ্য এনলাইটেন্ড ওয়ান, যে জ্ঞান লাভ করেছে। ওকে, তো বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী। নেক্সট 2 নম্বর কোশ্চেন, গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ প্রাপ্ত হন কোথায়? কপিলাবস্তু, কুশীনগর, বোধগয়া নাকি রাজগৃহ? এখানে যে 4টে জায়গা রয়েছে সেই 4টে জায়গায় গৌতম বুদ্ধের জীবনের সঙ্গে খুব জড়িত ইম্পর্টেন্ট জায়গা এবং এইগুলো বারবার কোশ্চেন করা হয় যে কোথায় পরিনির্বাণ লাভ করেন, কোথায় তিনি জ্ঞান লাভ করেন। পরিনির্বাণ শব্দের অর্থ কোথায় তিনি মারা যান। উত্তরপ্রদেশের একটি জায়গা যেটা কুশীনগর নামে পরিচিত, যেটা অপশন বি সঠিক উত্তর হবে। আর আরেকটা জায়গা উত্তরপ্রদেশেরই যার নাম হচ্ছে পাভাপুরি, পাভা, যেখানে মহাবীর মারা যান। আচ্ছা, কুশীনগর এবং পাভাপুরি দুটোই কোন জনপদের মধ্যে অবস্থিত? মল্ল বলে একটা জনপদ ছিল, সেই মল্ল জনপদের মধ্যে অবস্থিত। এইগুলো কোশ্চেন, এরকম কোশ্চেন করা হয়। এর সাথে সাথে যে ইম্পর্টেন্ট স্থানগুলো যেগুলো গৌতম বুদ্ধের জীবনের সঙ্গে যুক্ত সেগুলো সম্পর্কে তোমাদের একটু আইডিয়া রাখতে হবে। যেমন লুম্বিনী, লুম্বিনী এটা বর্তমানে নেপালের অবস্থিত এবং কপিলাবস্তু বলে একটা জায়গা রয়েছে সেখানে অবস্থিত। এখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন শাক্য বলে একটা ক্ল্যান বা জনে। শাক্য যে ক্ল্যান সেখানকার, এখানের রুলিং ক্ল্যান ছিল, এরা রাজত্ব করত। বোধগয়া এটা বিহারে অবস্থিত। বিহারে একটা নদী রয়েছে যার নাম নৈরঞ্জনা, সেই নদীর তীরে অবস্থিত। এখানে এই যে জায়গাটা আজকে নৈরঞ্জনা বলে জানা মানে নাম রয়েছে, আগে সেই সময় নাম ছিল হচ্ছে উড়ুবিল্ব। উড়ুবিল্ব যে জায়গাটা, সেখানে গৌতম বুদ্ধ জ্ঞান প্রাপ্তি করেন বা সেখানে তিনি ধ্যানে বসেন এবং তারপরে জ্ঞান প্রাপ্ত হন। এই জায়গাটাকে বলা হয় এই যে ব্যাপারটা মানে জ্ঞান লাভ করা, তাকে নির্বাণ বলা হয়। পরিনির্বাণ এবং নির্বাণের মধ্যে তফাৎ রয়েছে। নির্বাণ মানে হচ্ছে জ্ঞান লাভ করা, পরিনির্বাণ মানে হচ্ছে মৃত্যুবরণ করা। নেক্সট জায়গা হচ্ছে সারনাথ। সারনাথ খুব ইম্পর্টেন্ট জায়গা, যেখানে তিনি তার প্রথম বাণী দিয়েছিলেন। তার প্রথম যে 5জন শিষ্য ছিল তাদেরকে তিনি তার জ্ঞান বা তিনি যে জ্ঞান লাভ করেছিলেন সেটা দিয়েছিলেন। তো যে ঘটনাটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত, সারনাথে হয়েছিল। নেক্সট হচ্ছে কুশীনগর, উত্তরপ্রদেশের মল্ল সেই সময় একটা জন ছিল তার মধ্যে অবস্থিত। এখানে গৌতম বুদ্ধ মারা যান বা মহাপরিনির্বাণ লাভ করেন। মল্লজনের রাজধানী ছিল কুশীনগর। শ্রাবস্তি, শ্রাবস্তি জায়গাটা ইম্পর্টেন্ট, এটা কোশল রাজ্যের মধ্যে অবস্থিত ছিল। কোশল বলে একটা জনপদ ছিল, তার মধ্যেই শ্রাবস্তি জায়গাটা অবস্থিত। কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে গৌতম বুদ্ধ সব থেকে বেশি দিন কাটিয়েছিলেন এবং সব থেকে বেশি যে তার শিক্ষা তিনি এখান থেকে দিয়েছিলেন। 24 বছর তিনি এখানে কাটিয়েছিলেন। তো শ্রাবস্তি এই জন্য ইম্পর্টেন্ট। রাজগীর বা রাজগৃহ, যেটা মগধ জনপদের প্রথম রাজধানী ছিল, রাজগীর বা রাজগৃহ। সেই সময় রাজগৃহ নাম ছিল, আজকে রাজগীর নাম। এখানে মহাবীর নিষ্ক্রমণের পর প্রথমবার এসেছিলেন। মহাবীর নিষ্ক্রমণ ব্যাপারটা কি? গৌতম বুদ্ধ যখন তার ঘর ছেড়ে বেরিয়ে আসেন সেই ব্যাপারটাকে বৌদ্ধ ধর্মে মহাবীর নিষ্ক্রমণ বলা হয়। সেই জায়গাটা দিয়ে প্রথম যে জায়গায় আসেন সেটা ছিল রাজগৃহ।
এটা ইংলিশে রয়েছে, যারা ইংলিশে নোটস বানাচ্ছ তোমাদের জন্য এটা রয়েছে সেম জিনিসটাই। ওকে, নেক্সট হচ্ছে 3 নম্বর কোশ্চেন, কোন রাজার রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল? অজাতশত্রু, কনিষ্ক, কালাশক এবং অশোক। 283 খ্রিস্টাব্দে প্রথম বৌদ্ধ পরিষদ হয়েছিল। কমেন্ট করে জানাও কোন রাজার সময় এই প্রথম বুদ্ধ পরিষদ প্রথম বৌদ্ধ পরিষদ হয়েছিল সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে। এখানে সেকেন্ড বলা হয়েছে, দ্বিতীয় হচ্ছে কালাশক। কালাশক শিশুনাগ বংশের একজন রুলার ছিলেন যারা মগধের রাজত্ব করত, তার আন্ডারে কালাশকের আন্ডারে এটা হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ পরিষদ। আর কোথায় হয়েছিল? বৈশালী। আর বৈশালীতে হয়েছিল এটা। আর এখানে সভাপতি কে ছিলেন? সভাকামী। এই কয়েকটা ইম্পর্টেন্ট আর তোমাদের জানাতে হবে। প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় হয়েছিল আর সেই সময় রাজা কে ছিলেন? 383 খ্রিস্টপূর্বাব্দে এটা অনুষ্ঠিত হয়েছিল। আর রাজা কালাশক ছিলেন শিশুনাগ বংশের রাজা। বৈশালীতে এই সভাটা হয়েছিল, সভাপতিত্ব করেন সভাকামী। 4 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বৌদ্ধ ধর্মের গ্রন্থ নয়? জাতক, আচারাঙ্গ সূত্র, দিগনিকায়া নাকি বিশুদ্ধি মার্গ? প্রথমে আসছি বিশুদ্ধি মার্গ। বিশুদ্ধি মার্গ এটা বুদ্ধ ঘোষ বলে একজন রচনা করেছিলেন, বুদ্ধ ঘোষ রচনা করেছিলেন। এটা গৌতম বুদ্ধের টিচিং শিক্ষার উপরে লেখা, তাহলে এটা গৌতম বুদ্ধের জীবনের সঙ্গে বা বৌদ্ধ ধর্মের গ্রন্থ। তারপর আছে দিগনিকায়া। দিগনিকায়া যে 3টে পিটক রয়েছে বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থ, ত্রিপিটক, তার 3টে পিটকের একটা পিটকের নাম সুত্ত পিটক, তাই তো? তো সেই সুত্ত পিটকের মধ্যে 5টা ভাগ রয়েছে, 5টা ভাগ বা 5টা নিকায়া রয়েছে। তার একটা হচ্ছে দিগনিকায়া, এটাও বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। জাতক হচ্ছে গৌতম বুদ্ধেরই কাহিনী। যে দিগনিকায়া বললাম, সেই দিগনিকায়া সহ আরো 5টা নিকায়া রয়েছে, তার মধ্যে একটা নিকায়ের নাম হচ্ছে খুদ্দিকা নিকায়া। ক্ষুদ্দিকা নিকায়ার একটা অংশের নাম হচ্ছে জাতক, যেখানে গৌতম বুদ্ধের বিভিন্ন পুনর্জন্ম বা আগের জন্মের কথা বলা হয়েছে, যেখানে বিভিন্ন সময় গৌতম বুদ্ধ বিভিন্ন রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মাধ্যমে কিছু ছোট গল্প রয়েছে যার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে। তো জাতকও একটা বৌদ্ধ ধর্ম সংক্রান্ত গ্রন্থ। সঠিক উত্তর এখানে হবে আচারাঙ্গ সূত্র, অপশন বি। আচারাঙ্গ সূত্র এটা কি জৈন ধর্মের যে প্রধান ধর্মগ্রন্থ, অর্থাৎ দ্বাদশ অঙ্গ, অর্থাৎ এখানে টোটাল 12টা পার্ট রয়েছে, 12টা ভাগ রয়েছে, তার মধ্যে একটা ভাগকে বলা হয়, প্রথম যে ভাগটা সেটাকে বলা হয় আচারাঙ্গ সূত্র। তো সেই জন্য এটা জৈন ধর্ম রিলেটেড। ওকে, বৌদ্ধ ধর্মের গ্রন্থকে 2 রকমের ভাগে ভাগ করা হয়। একটা ধর্ম সংক্রান্ত গ্রন্থ, যেখানে ডাইরেক্ট গৌতম বুদ্ধের যে বাণী, তার যে শিক্ষা, সেগুলো দেওয়া রয়েছে। আর কিছু গ্রন্থ রয়েছে যেগুলো বৌদ্ধ ধর্ম রিলেটেড, কিন্তু তাতে ধর্মের কথা বলা নেই, বরঞ্চ সেখানে অন্যান্য শিক্ষার কথা বলা রয়েছে, বা অনেক গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্ম রিলেটেড বিভিন্ন ব্যক্তিদের কথা বলা রয়েছে। ধর্ম সংক্রান্ত গ্রন্থগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা ত্রিপিটক। ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের সব থেকে ইম্পর্টেন্ট গ্রন্থ। এটা 3টে ভাগে বিভক্ত, সুত্ত পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। এবার সুত্ত পিটককে আরো 5টা ভাগে ভাগ করা হয়, দিগনিকায়া, মাধ্যম নিকায়া, সমত্ত নিকায়া, আঙ্গুত্তর নিকায়া, ক্ষুদ্দিকা নিকায়া। এই ক্ষুদ্দিকা নিকায়াকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়, টোটাল 15টা ভাগে ভাগ করা হয়, যার মধ্যে বিশেষ কিছু রয়েছে জাতক আর বৌদ্ধ বংশ। এই জাতকের মধ্যেই ওই যেরকম বললাম কাহিনী লেখা রয়েছে। ধর্ম ব্যতীত অন্যান্য গ্রন্থ, অর্থাৎ যেখানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে লেখা নেই, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মিলিন্দপন্হ, যেটা ইন্দো গ্রিক রাজা মিনান্দারের সঙ্গে নাগসেনের সন্ন্যাসী নাগসেনের কথোপকথন রয়েছে। নেত্রী প্রকরণ, বিশুদ্ধি মার্গ, যেটা বুদ্ধ ঘোষ দ্বারা রচিত, আগে বললাম। এখানেও গৌতম বুদ্ধের টিচিংস গুলোই সহজ সরল ভাবে গল্পের মাধ্যমে বলা রয়েছে। আর দীপবংশ এবং মহাবংশ একটা সিংহল বা শ্রীলঙ্কার গ্রন্থ, যেখানে গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য, এছাড়াও অশোক সম্পর্কে বিভিন্ন তথ্য, এগুলো আমরা পেয়ে থাকি। 5 নম্বর কোশ্চেন, শাক্যমুনি বুদ্ধের জন্মস্থান সম্পর্কে উল্লেখ করা প্রাচীনতম লিখিত প্রমাণ কোথা থেকে পাওয়া যায়? সারনাথ, শ্রাবস্তি, কৌসম্বী নাকি রুম্বিন্দেই? গৌতম বুদ্ধেরই আরেক নাম হচ্ছে শাক্যমুনি এবং তার জন্ম কোথায় হয়েছিল? নেপাল, আজকের নেপাল। নেপালে কপিলাবস্তুর কাছে লুম্বিনী বলে একটা জায়গা রয়েছে, সেখানে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল শাক্যজনে, সেই জন্য তাকে শাক্যমুনি বলা হয়। আর এখানে সম্রাট অশোক পরবর্তীকালে ভ্রমণ করতে গেছিলেন, যেটাকে বলা হয় ধর্মযাত্রা। সম্রাট অশোকের যে যাত্রা, মানে বিভিন্ন বৌদ্ধ ধর্ম রিলেটেড যে সমস্ত জায়গা, সেখানে তিনি ভ্রমণ করতে গেছেন বিভিন্ন সময়, সেটাকে ধর্মযাত্রা বলা হয়। সেরকম ভাবে তিনি এই লুম্বিনী বা নেপালে গেছিলেন, সেখানে একটা পিলার স্থাপন করেছিলেন, তার গায়ে লেখা রয়েছে এখানে শাক্যমুনি জন্মগ্রহণ করেছিলেন। তো সেই জায়গাটা এখানে ডাইরেক্ট লুম্বিনী না রেখে রুম্বিন্দেই বলা হচ্ছে, কারণ রুম্বিন্দেই সেই জায়গাটার অ্যাকচুয়াল নাম, সেই জন্য রুম্বিন্দেই বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা লুম্বিনী পিলারও বলা হয়, আর লুম্বিনী কি বলা হচ্ছে স্তম্ভ, বাংলাতে লুম্বিনী স্তম্ভ বলা হয়।
রুমিনদেইল স্তম্ভলিপিতে কি বলা রয়েছে? দেবরাম প্রিয় রাজা প্রিয়দর্শী তার সিংহাসনের, এইটা ইম্পর্টেন্ট, এইগুলো 20তম বছরে তিনি সেখানে গেছিলেন যেখানে শাক্যমুনির জন্ম হয়েছিল। দেবরাম প্রিয়কে বা রাজা প্রিয়দর্শী বাকে এই দুটোই অশোক নিজেকে তার যে সমস্ত লিপিগুলো পাওয়া গেছে সেখানে এই নামগুলো ইউজ করেছেন, অশোক নামটা ইউজ করেননি। আরেকটা কোশ্চেন তোমাদের, যেটা পরে অবশ্যই যখন অশোক মানে মৌর্য বংশ সম্পর্কে আলোচনা করব তখন আসবে কোশ্চেনটা, যে একমাত্র কোন শিলালিপি যেখানে অশোক নামটা রয়েছে, একমাত্র কোন শিলালিপি যেখানে অশোকের নিজের যে ব্যক্তিগত নাম সম্রাট অশোক সেটা রয়েছে, আর কোথাও এই অশোক নামটা পাওয়া যায়নি, সব জায়গাতেই দেবনাম প্রিয় বা রাজা প্রিয়দর্শী নামটা পাওয়া গেছে। যাই হোক, 20তম বছরে সিংহাসনে আরোহণের 20তম বছরে তিনি গেছিলেন কোথায়? শাক্যমুনির জন্ম হয়েছিল। তো এখানে একটি পাথরের স্তম্ভ তৈরি করেছিলেন এবং এই গ্রামটাকে পুরো করমুক্ত করে দিয়েছিলেন। তো সেই থেকে আমরা প্রথম জানতে পারছি যে এই জায়গাতে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। 6 নম্বর কোশ্চেন, বুদ্ধ তার শেষ প্রবচন কোথায় দিয়েছিলেন? বৈশালী, শ্রাবস্তী, কাশী নাকি বারাণসী? তিনি তো মারা গেছিলেন কোথায়? কুশীনগর, তার খুব কাছেই অবস্থিত একটা জায়গা বৈশালী। বৈশালীতে তিনি তার শেষ বাণী দিয়েছিলেন, শেষ প্রবচন দিয়েছিলেন। ঠিক আছে, বৈশালীতে তিনি তার শেষ বাণী দিয়েছিলেন। 7 নম্বর কোশ্চেন, কোন ভাষায় মহাবীর স্বামী বাণী প্রচার করেছিলেন? পালি, অর্ধমাগধী, বৈদ্যরবী নাকি সৌরাসেনী? যদি বলা হয় গৌতম বুদ্ধ কোন ভাষায় তার বাণী প্রচার করতেন, সেটা উত্তর হবে পালি। কিন্তু মহাবীর কোন ভাষায়? অর্ধমাগধী। অর্ধমাগধী এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অর্ধমাগধী, যেটা প্রাকৃত নামেও পরিচিত। তো প্রাকৃত বা অর্ধমাগধী ভাষায় তিনি বাণী প্রচার করতেন। তো কোথাও যদি প্রাকৃত অপশন থাকে সেটাও সঠিক উত্তর। 8 নম্বর কোশ্চেন, 23তম জৈন তীর্থঙ্কর কোন জায়গার সাথে যুক্ত ছিলেন? বৈশালী, কৌশম্বী, বারাণসী, শ্রাবস্তী? এবার কোশ্চেনের লেভেল একটু হাই হচ্ছে। 23তম জৈন তীর্থঙ্করের নাম আমরা জানি। 23তম তীর্থঙ্করকে 24 জন টোটাল তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মে, যার শেষ এবং 24তম হচ্ছেন মহাবীর, এবং 23তম হচ্ছেন পার্শ্বনাথ বা পরেশনাথ। ওকে, এনার নাম জানি, অনেক জায়গাতে কোশ্চেন করা হয়েছে যে 23তম তীর্থঙ্কর কে ছিলেন, সহজ কোশ্চেন হয়ে গেল। সেখান থেকে একটু লেভেল যদি ওঠানো হয় যে এই 23তম তীর্থঙ্কর কোন জায়গার সাথে যুক্ত ছিলেন, ঠিক আছে, সঠিক উত্তর হবে এখানে বারাণসী। তিনি বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন এবং বারাণসীর একটি ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তিনি তার যে বাণী প্রচার করেছিলেন বারাণসীতেই। তো সঠিক উত্তর এখানে অপশন সি, বারাণসী। পার্শ্বনাথ, বারাণসীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 9 নম্বর কোশ্চেন, জৈন তীর্থঙ্কর মহাবীরের কথা প্রথম দিকের বৌদ্ধ সাহিত্যে কি নামে উল্লেখ করা রয়েছে? নীলকণ্ঠ, নাট্যপুট্টা, বর্ধমান, বেসালিয়া নাকি ভিডিপুত্র? দেখো, জৈন তীর্থঙ্করের অর্থাৎ মহাবীরের নাম বৌদ্ধ ধর্মগ্রন্থে পাওয়া যায় এবং এই নামটা রয়েছে নীলকণ্ঠ নাট্যপুট্টা নামে। তো এটাও একটু হাই লেভেলের কোশ্চেন। তো এরকম টাইপের কোশ্চেন গুলো আমি যেহেতু এই সেশনের মধ্যে রাখার চেষ্টা করি, একটু অড কোশ্চেন গুলো, কারণ সহজ কোশ্চেন সবাই অনেক প্র্যাকটিস করেছে, অনেক ভিডিও পেয়ে যাবে সেরকম, কিন্তু একটু ডিফিকাল্ট কোশ্চেন করলে স্টুডেন্টরা যাতে আটকে না যায় সেই জন্য আমি এরকম টাইপের কোশ্চেন গুলো এখানে রাখার চেষ্টা করি। এগুলো প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, আমার থেকে বানানো কোশ্চেন নয়। তো যাই হোক, যদি তোমাদের এরকম ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমরা শেয়ার করো ভিডিওগুলো একটু, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। তো জৈন তীর্থঙ্করের নাম কি রয়েছে? মহাবীরের নাম রয়েছে নীলকণ্ঠ নাট্যপুট্টা নামে। 10 নম্বর কোশ্চেন, ত্রিপিটক কোন ভাষায় লেখা? ব্রাহ্মী, খড়েস্ট্রি, পালি নাকি সংস্কৃত? ওকে, আচ্ছা, সঠিক উত্তর একটু আগে আমরা ডিসকাস করে নিয়েছি, এটা পালি ভাষায় লেখা। বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা? বৌদ্ধ যে প্রাথমিক গ্রন্থগুলো সবই পালি ভাষায় লেখা, পরবর্তীকালে সংস্কৃত ভাষায় লেখা শুরু হয়, কিন্তু ত্রিপিটক একদম প্রথম দিকে লেখা হয়েছে। তো ত্রিপিটক পালি ভাষায় লেখা হয়েছিল। আচ্ছা, যদি বলা হয় কোন লিপিতে লেখা হয়েছিল, ঠিক আছে, যদি বলা হয় কোন লিপিতে, ভাষা হলে বলা হচ্ছে পালি, আর লিপি দুটোর মধ্যে তফাৎ রয়েছে। ভাষা হচ্ছে আমি যেটা বলছি, বা কথা বলা বা যেটা ব্যাপারটা, সেটা লেখার ব্যাপারটা, সেটা হচ্ছে ভাষা বলা হয়। যেমন ভাষার মধ্যে কি আছে? হিন্দি, বাংলা, ইংলিশ, তামিল, এই সমস্ত ভাষা এগুলো। কিন্তু লেখার স্টাইলকে বলা হয় লিপি। বিভিন্ন ধরনের লিপি রয়েছে, তার মধ্যে ব্রাহ্মী একটা লিপির স্টাইল। তো ত্রিপিটক কোন লিপিতে লেখা? ব্রাহ্মী লিপিতে লেখা। আর কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। এই দুটো যেন গুলিয়ে না যায়। ওকে, এরকম কোথাও যদি দিয়ে দেয় যে কোন লিপিতে লেখা, দিয়ে পালি থাকবে অপশন দিয়ে রাইট দিয়ে দিলে ভুল হয়ে যাবে, কারণ ব্রাহ্মী লিপিতে লেখা। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন, নিচের মধ্যে কি এশিয়ার আলো, লাইট অফ এশিয়া নামে পরিচিত? যীশু খ্রিস্ট, বুদ্ধ, মহাবীর নাকি শঙ্করাচার্য? সঠিক উত্তর গৌতম বুদ্ধ, অপশন বি। গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া বলা হয়। 12 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়? সঠিক বক্তব্য, সঠিক চিন্তা, সঠিক ইচ্ছা নাকি সঠিক চেতনা? অষ্টাঙ্গিক মার্গ ব্যাপারটা কি? গৌতম বুদ্ধ তার শিক্ষাতে বলছে যে জীবন হচ্ছে দুঃখময়, জীবন দুঃখময়,
এবং এই দুঃখের কোনো শেষ নেই। হ্যাঁ, এবং এই দুঃখ জীবন থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় কি? অষ্টাঙ্গিক মার্গ। অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ পালন করলে জীবনের যে দুঃখ সেটা নির্মূল হবে বা শেষ হবে। তো অষ্টাঙ্গিক মার্গ কি জিনিস? অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে এরকম 8টা কাজ যেটা করলে জীবনের এই দুঃখ থেকে মুক্তি পাওয়া যাবে। এর মধ্যে 8টা কাজ রয়েছে, যেটা যার মধ্যে সঠিক ইচ্ছা, রাইট ডিজায়ার, এটা নেই, সঠিক ইচ্ছা নেই। অষ্টাঙ্গিক মার্গের 8টা মার্গ কি কি রয়েছে সেটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে সঠিক দৃষ্টি বা সম্মা দৃষ্টি, এটা এই বাংলাটা মনে রাখলেই হবে। সঠিক দৃষ্টি, সঠিক চিন্তা বা দৃষ্টিভঙ্গি, সঠিক বক্তব্য, সংকল্প, কার্য, প্রচেষ্টা, চেতনা, ধ্যান, এইটা 8টাকে বলা হয় সঠিক অষ্টাঙ্গিক মার্গ। 13 নম্বর কোশ্চেন, বুদ্ধ কোন প্রজাতন্ত্রের মধ্যে মহাপরিনির্বাণ অর্জন করেছিলেন? অলরেডি আমরা আলোচনা করে এসেছি, শাক্য। অপশন সি, শাক্য ইজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন, বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছেন? লিচ্ছবি, মৌর্য, শাক্য নাকি কলিয়? এটা অলরেডি আলোচনা করে নিয়েছি, শাক্য। শাক্য বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, নেপালের বস্তুতে। তার পিতার নাম ছিল শুদ্ধোধন, যিনি শাক্য বংশের প্রধান ছিলেন। ঠিক আছে, এই শাক্য বংশ আবার কোশল প্রজাতন্ত্রের মধ্যে আসতো। সেই সময় যে 16টা মহাজনপদ ছিল তার মধ্যে কোশল একটা মহাজনপদ, যে কোশল মহাজনপদে অনেকগুলো স্বাধীন রাজ্য ছিল, এর আন্ডারে অনেকগুলো স্বাধীন বা বলতে পারো ক্ল্যান ছিল, যার মধ্যে একটা ক্ল্যানের নাম হচ্ছে এই শাক্য, যার প্রধান ছিলেন বা রাজা ছিলেন শুদ্ধোধন। মহামায়া ছিলেন কোশল রাজবংশের রাজকন্যা, এবং তিনি তার সঙ্গে এই শুদ্ধোধনের বিবাহ হয় এবং গৌতম বুদ্ধের জন্ম হয়। কিন্তু গৌতম বুদ্ধের জন্মের 7 দিনের মধ্যে মারা যান তার মা। তো সেই জন্য গৌতম বুদ্ধ তার মাসি গৌতমীর কাছে মানুষ হন, সেখান থেকে গৌতমী। এবং যদি বলা হয় যে গৌতম বুদ্ধের প্রথম ফিমেল শিষ্য কে ছিলেন বা মহিলা শিষ্য কে ছিলেন, তিনিও ছিলেন তার মাসি গৌতমী। তো এগুলো ছোট ছোট পয়েন্ট যেগুলো মনে রাখতে হবে। 15 নম্বর কোশ্চেন, কোথায় বৌদ্ধ, হিন্দু এবং জৈন গুহা একসাথে সহাবস্থান করছে? অজন্তা, এলিফ্যান্টা, ইলোরা নাকি কার্লে? আমি রিসেন্টলি আর্ট অ্যান্ড কালচারের ওপর ভিডিও দিচ্ছি, একটা পুরো ডেডিকেটেড সিরিজ চালু করেছি, যেখানে আমি অলরেডি এই ক্লাসটা করিয়েছি যে প্রাচীন ভারতের যে সমস্ত গুহা শিল্পগুলো রয়েছে সেখানে আমি এইগুলো আলোচনা করেছি। যারা দেখছো না প্লিজ দেখো ভিডিওগুলো, অনেক হেল্প করবে, অনেক কিছু জানতে পারবে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি এরকম ভাবে তোমরা বাংলাতে কোনো চ্যানেলে এরকম ভাবে ভিডিও পাবে না ডিটেলসে। তো দেখো, আমি নিচে ডেসক্রিপশনে এবং উপরের আই বাটনে লিঙ্ক দিয়ে রাখছি ওই প্লে লিস্টে। যাই হোক, এখানে চলে আসি কোথায় বৌদ্ধ, হিন্দু এবং জৈন গুহা একসাথে অবস্থান করছে। অজন্তা গুহা যেটা, সেটা সম্পূর্ণভাবে বৌদ্ধ ধর্মের, কিন্তু ইলোরা যে গুহাটা সেটা 3টে ধর্মকেই রিপ্রেজেন্ট করছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। 3টে ধর্মেরই বিভিন্ন নিদর্শন আমরা ইলোরা গুহা থেকে পাই। এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলাতে অবস্থিত, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, এখানে হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের সমস্ত কিছু রয়েছে। 16 নম্বর গুহা, এর মধ্যে কৈলাস মন্দির। আমি এটাতে আলোচনা করেছিলাম যে কৈলাস মন্দিরের বৈশিষ্ট্য কি। কৈলাস মন্দির ভগবান শিবের উদ্দেশ্যে, অর্থাৎ হিন্দু ধর্মের জন্য এটা করা হয়েছে, ডেডিকেটেড, উৎসর্গ করা হয়েছে। 16 নম্বর কোশ্চেন, কোন জায়গায় গৌতম বুদ্ধ তার প্রথম বাণী দিয়েছিলেন? বৈশালী, বল্লভী, রাজগৃহ, সারনাথ। এটাকে কি বলা হয়? প্রথম যে বাণী সেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এটা কোথায় দিয়েছিলেন? সারনাথ। অপশন ডি। এই আমরা আলোচনা করেছি যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, এখান থেকে কোশ্চেন আছে। দুটো হয়তো আমি এখানে দিয়েছি, বাট এই প্রত্যেকটা জায়গা থেকে অলরেডি কোশ্চেন এসেছে। 17 নম্বর কোশ্চেন, মহাবীর দ্বারা জৈন ধর্মে নিম্নলিখিত কোন নীতি যুক্ত হয়েছিল? আগেই বললাম যে মহাবীর বা জৈন ধর্ম টোটাল কতজন? 24 জন তীর্থঙ্কর ছিলেন, অর্থাৎ 24 জন। মহাবীরের আগে আরো 23 জন ছিলেন, তারা বিভিন্ন নীতি বা শিক্ষা দিয়ে গেছেন। মহাবীর শুধু একটাই অ্যাড করেছিলেন, সত্য, অহিংসা, ব্রহ্মচর্য নাকি অপরিগ্রহ? সঠিক উত্তর হবে ব্রহ্মচর্য, অপশন সি। এইটা মহাবীর অ্যাড করেছিলেন, বাকিগুলো সত্য, অপরিগ্রহ, এইগুলো সবকটাই আগে থেকে ছিল। আচ্ছা, যেমন আমরা দেখলাম যে বৌদ্ধ ধর্মের রয়েছে অষ্টাঙ্গিক মার্গ, তেমনি ভাবে জৈন ধর্মের দুটো জিনিস রয়েছে, ত্রিরত্ন এবং পঞ্চ মহাব্রত। ত্রিরত্ন মানে কি? ত্রিরত্ন হচ্ছে 3টে জিনিস যেটা কোনো একজন মানুষকে করতে হবে, মানে অর্জন করতে হবে। সেই অর্জন করার 3টে জিনিস কি? সঠিক বিশ্বাস, সঠিক জ্ঞান এবং সঠিক আচরণ। এবং এই 3টে রত্ন লাভ করার জন্য 5টা ব্রত পালন করতে হবে বা পঞ্চ মহাব্রত পালন করতে হবে। সেটা হচ্ছে অহিংসা, সত্য, অচৌর্য, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এর মধ্যে ব্রহ্মচারিতা বা ব্রহ্মচর্য যে ব্যাপারটা, সেটা মহাবীর অ্যাড করেন। বাকি সমস্ত যা এখানে আলোচনা করলাম প্রত্যেকটা জিনিসই আগে থেকে ছিল, তার আগে যে 23 জন তীর্থঙ্কর সেটা দিয়ে গেছিলেন। 18 নম্বর কোশ্চেন, জৈনরা প্রথম তীর্থঙ্কর কাকে বিশ্বাস করেন? ঋষভদেব, মহাবীর, নেমিনাথ নাকি পার্শ্বনাথ?
সঠিক উত্তর কি হবে? প্রথম তীর্থঙ্কর হচ্ছেন ঋষভদেব, অপশন এ ঋষভদেব। এবং প্রত্যেকেরই একটা করে চিহ্ন রয়েছে, এরকম কোশ্চেন করা হয়। যদি একটু বা মানে শক্ত কোশ্চেনের ইচ্ছে হয় এক্সামিনারে, তাহলে এরকম কোশ্চেন করতে পারে যে মহাবীরের চিহ্ন কি ছিল। 23-24 জন তীর্থঙ্করেরই চিহ্ন রয়েছে, তো মহাবীরের যে চিহ্ন ছিল সেটা হচ্ছে লায়ন বা সিংহ। ঠিক আছে, 24 নম্বর সিংহ। এখান থেকে সবকটা মনে রাখা অসম্ভব ব্যাপার বা দরকার লাগবে না, এবং সবচেয়ে 24 জনের নাম এখানে রয়েছে, তারা সঠিক কিনা তারও কোনো প্রমাণ নেই, এটা জৈনদের বিশ্বাস। তো প্রথম কি মনে রাখতে হয়? প্রথম যে তীর্থঙ্কর তার নাম হচ্ছে ঋষভদেব বা ঋষভনাথ, তার চিহ্ন ছিল ষাঁড়। তারপরে সেকেন্ড হচ্ছে অজিতনাথ, তার চিহ্ন ছিল হচ্ছে হাতি। আর তারপর আর কিছু মনে রাখতে হবে না। টোটাল আবার 22 নম্বর নেমিনাথ, নেমিনাথের চিহ্ন ছিল হচ্ছে শাঁখ, শাঁখ শঙ্খ। আর পার্শ্বনাথ 23তম, যার চিহ্ন ছিল সাপ। এবং মহাবীর 24তম, যার চিহ্ন ছিল সিংহ। 19 নম্বর কোশ্চেন, গৌতম বুদ্ধের শিক্ষক কে ছিলেন? গৌতম, আলরা কালমা, আসঙ্গ নাকি সুধর্মন? এখানে কি হয়েছিল? গৌতম বুদ্ধ যখন তার গৃহ ত্যাগ করেন, মহাবিনিষ্ক্রমণ যেটাকে বলা হয়, তারপরে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং তার যে মনে জিজ্ঞাসা ছিল বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করেন। এই সময় তার দুজন শিক্ষক হয়েছিল, একজনের নাম আলরা কালমা আর একজনের নাম উদিকা রামাপুত্র। তো এদের মধ্যে কোন একটা অপশনে থাকবে আলরা কালমা বা উদিকা রামাপুত্র, তাহলে সেটা সঠিক উত্তর হবে। 20 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বৌদ্ধ ধর্ম শিল্পের প্রতিনিধিত্ব করে না? স্তূপ, বিহার, চৈত্য নাকি স্মৃতিস্তম্ভ? প্রথম হচ্ছে স্তূপ। স্তূপ হচ্ছে বৌদ্ধ ধর্ম রিলেটেড, মানে গৌতম বুদ্ধ রিলেটেড, গৌতম বুদ্ধের কোনো ব্যবহার্য জিনিস বা গৌতম বুদ্ধের শরীরের কোনো অংশ, সেটার উপর একটা ওয়ান টাইপ অফ মন্দির তৈরি করা, সেটাকে স্তূপ বলা হয়, বৌদ্ধ ধর্ম রিলেটেড। তাহলে বিহার জিনিসটা কি? যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকেন সেই জায়গাটাকে বিহার বলা হয়, বিহারও তাহলে বৌদ্ধ ধর্ম রিলেটেড। চৈত্য জিনিসটা কি? চৈত্য হচ্ছে যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা প্রার্থনা করেন, বিহারেরই একটা অংশ হচ্ছে চৈত্য। যদি এটা বিহার হয় তার একটা পার্টে থাকবে চৈত্য, যেখানে প্রার্থনা করা হয়, সেই জায়গাটাকে চৈত্য বলা হয়, এটাও বৌদ্ধ ধর্ম রিলেটেড। স্মৃতিস্তম্ভ এটা রিলেটেড নয়, এটা প্রতিনিধিত্ব করে না, অপশন হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 21 নম্বর, সম্রাট আকবর নিচের কোন জৈন দার্শনিকদের মধ্যে কোন জৈন দার্শনিক কে হবে? জৈন দার্শনিককে জগৎগুরু উপাধি দিয়েছিলেন? আনন্দ সাগর সুরি, বিজয়নক সুরি, হরি বিজয় সুরি নাকি বিজয় শান্তিচন্দ্র সুরি? দেখো এটাও একটু হাই লেভেলের কোশ্চেন। সম্রাট আকবর তিনি সর্বধর্ম সমন্বয়ের একটা চেষ্টা করেছিলেন, এবং তিনি তার যে ফতেপুর সিক্রি তার মধ্যে একটা জায়গা তৈরি করেছিলেন যার নাম ইবাদতখানা। ইবাদতখানায় কি হতো? সমস্ত ধর্ম থেকে প্রতিনিধিরা আসতেন এবং এখানে ধর্ম সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা হতো। এখানে ইসলাম ধর্ম থেকে ছিলেন, হিন্দু ধর্ম থেকে ছিলেন, জৈন ধর্ম থেকে ছিলেন, অনেক ধর্ম থেকে এরকম বিভিন্ন ব্যক্তিরা এখানে এসে জমায়েত করতো। আকবর সেখানে বসে সেগুলো শুনতেন। তো এখানে একজন জৈন সাধক ছিলেন বা দার্শনিক ছিলেন যার নাম হরি বিজয় সুরি। তার কথাতে তিনি এতটাই মুগ্ধ হন যে তাকে জগৎগুরু উপাধি দিয়েছিলেন। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। এবং এই ইবাদতখানাতে যে সমস্ত কথা আলোচনা হয় সেই সমস্ত কিছু মিলিয়ে আকবর স্বয়ং নিজেই একটা ধর্ম প্রচার করেন, যেটা কোনো ধর্ম অ্যাকচুয়ালি নয়। এই জিনিসটা কি ছিল? সমস্ত ধর্মের ভালো ভালো কথা বা ভালো ভালো যে জিনিসগুলো নিয়ে ছিল সেইগুলো নিয়ে একটা রুলস তৈরি করেন এবং মানুষকে বলেন এগুলোকে পালন করার জন্য। তো এই জিনিসটাকেই দিন ইলাহি বলা হয়, দিন ইলাহি। 22 নম্বর কোশ্চেন, লিঙ্গায়ত আন্দোলনকে প্রতিষ্ঠা করেছিলেন? প্রাচীন ভারতে যে সময়ের কথা আমরা আলোচনা করছি সেই সময় শুধু বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম নয়, এরকম বিভিন্ন ধর্ম মতের উত্থান হয়েছিল, যাদের মেন বক্তব্য ছিল যে আমরা যে ব্রাহ্মণ্য ধর্মের যাগযজ্ঞ আচার আচরণ, যে কঠিন কঠিন নিয়ম রয়েছে সেইগুলোকে পালন করব না, তার বদলে সহজ সরল নিয়ম তারা নিয়ে এসেছিল। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে জনপ্রিয় যেটা হয়েছিল বৌদ্ধ ধর্ম, তারপরে জৈন ধর্ম, এছাড়াও লিঙ্গায়ত, চার্বক, এরকম বিভিন্ন ধর্ম মতের প্রচার হয়েছিল সেই সময়। লিঙ্গায়ত যে আন্দোলন বা লিঙ্গায়ত মত, এটা বাসব বলে একজন চালু করেছিলেন, অপশন এ বাসব। ওকে, বাসব হচ্ছেন এটা প্রতিষ্ঠা করেন লিঙ্গায়ত সম্প্রদায়। লিঙ্গায়তটা কে ছিল? অ্যাকচুয়ালি বৈষ্ণব বা শৈব ছিল। মানে এটা এখানে কোথাও বলা হয়নি যে বিষ্ণুকে বা শিবকে খুব কঠিন নিয়ম কানুন পালন করে বলি দিয়ে পুজো করতে হবে। এখানে বলা হয় যে
ভগবানের প্রতি প্রেম এবং বিশ্বাস রাখলেই হবে, আর কিছু দরকার লাগবে না। তো এইরকম কথা বাসব দ্বারা বলা হয়েছিল। লিঙ্গায়তদের দর্শন শঙ্করাচার্য এবং রামানুজ উভয়ের শিক্ষার দ্বারা প্রভাবিত হয়েছিল। পরবর্তীকালে শঙ্করাচার্য এবং রামানুজাচার্য, যারা পরবর্তীকালে মধ্যকালীন ভারতে ভক্তি আন্দোলনের জনপ্রিয় লিডার ছিলেন এরা, তো তারাও এই যে লিঙ্গায়ত তাদের মধ্যে থেকে ছিলেন। ঠিক আছে, মেনলি এটা ব্রাহ্মণ্য বিরোধী চেতনা ছিল। নেক্সট হচ্ছে বিজ্ঞানবাদ বা যোগাচার প্রতিষ্ঠাতা কে ছিলেন? অশ্বঘোষ, নাগসেন, মৈত্রেয়নাথ নাকি আর্যদেব? যোগাচার এটা বলেন মৈত্রেয়নাথ, অপশন সি। কি বলা হচ্ছে? মৈত্রনাথ অ্যাকচুয়ালি তিনজন মিলে এটা বলেন, মানে মৈত্রনাথ, অসঙ্গ এবং বসুবন্ধু। ঠিক আছে, এখানে কি হয়েছিল, যে সময়টাতে বৌদ্ধ ধর্ম খুব বেশি প্রচারিত হয়ে গেছিল এবং প্রচুর মানুষ বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিল, সেই সময় এরা তিনজন আরো একটা মত চান, যেখানে হিন্দু ধর্মের বা ব্রাহ্মণ্য ধর্মের নিয়ম কানুন তো ছিলই না, এমনকি বৌদ্ধ ধর্মেরও সমস্ত নিয়ম কানুন ছিল না, খুবই সহজ সরল নিয়ম ছিল। সেটাকেই বলা হচ্ছে বিজ্ঞানবাদ বা যোগাচার। মৈত্রেয়নাথ, অসঙ্গ এবং বসুবন্ধু এই তিনজন এটা প্রতিষ্ঠা করেছিলেন। তারপর আছে আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠা থাকে। পুরাণ কাশ্যপ, মাক্কালি গোশালা, আর্যদেব নাকি অজিত কেশকামলিন? সঠিক উত্তর মাক্কালি গোশালা। ঠিক আছে, অপশন বি। এই গোশালা নামটা মনে রাখবে, কারণ এখানে অনেক জায়গাতে মাস্কারি পুত্র গোশালা এরকম নামও অপশনে দেখতে পেতে পারো। তো ইনি এটা আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এটা বললাম মাস্কারি পুত্র, এই নামটাও ইউজ করা হয়। ইনি মহাবীরের শিষ্য ছিলেন, জৈন ধর্মের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে মহাবীরের সঙ্গে তার মত বিরোধ হয় এবং পরে তিনি স্বয়ং নিজেই একটা মত প্রচার করেন। লোকায়ত সম্প্রদায়ের প্রতিষ্ঠা থাকে। বৃহস্পতি, মনু, বিজ্ঞানীশ্বর নাকি পাকুত কাচায়ন? মানে এটা কাচ্চায়ন হবে। দেখো, দুটো মত রয়েছে, লোকায়ত এবং চার্বক। এই দুটো মতেরই মেন যিনি, যে প্রচারক যিনি ছিলেন, যে এই মত দুটোকে খুব জনপ্রিয় করে তোলেন, তার নাম অজিত কেশকামলিন। অজিত কেশকামলিন। ওকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি শুরু করেছিলেন বৃহস্পতি। অপশন এ, বৃহস্পতি হচ্ছে লোকায়ত এবং চার্বক এই হচ্ছে মতটা প্রচার করেছিলেন। অ্যাকচুয়ালি এটা শুরু করেছিলেন বৃহস্পতি। মহাবীরের মৃত্যুর পর কে জৈন সংঘের প্রধান হন? ইন্দ্রবতী, জম্বু, স্থূলভদ্র নাকি সুধর্ম? আচ্ছা, মহাবীরের মৃত্যুর পর এই জৈন ধর্ম প্রচারের কাজ যারা করতেন তাদেরকে গণধরা বলা হয়। ঠিক আছে, গণধরা বলা হয়। এবং স্থূলভদ্র, অপশন সি, স্থূলভদ্র নয়, সুধর্ম ছিলেন মহাবীরের পরের গণধরা। অপশন ডি সঠিক উত্তর হবে, সুধর্ম। ওকে, সুধর্ম স্বামী, ইনি ছিলেন পঞ্চম গণধরা। গণধরা শব্দটার অর্থ হচ্ছে প্রধান শিষ্য। 27 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতে জৈন ধর্ম বহন করার কৃতিত্ব নিচের মধ্যে কাকে দেওয়া? ইন্দ্রবতী, স্থূলভদ্র, ভদ্রবাহু নাকি সুধর্ম? সঠিক উত্তর এখানে হবে ভদ্রবাহু। তার সঙ্গে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, রাজা চন্দ্রগুপ্ত মৌর্য, এরা দুজন দক্ষিণ ভারতে চলে গেছিলেন শ্রবণ বেলগোলা বলে একটা জায়গাতে, কর্ণাটকে পড়ছে এটা, শ্রবণ বেলগোলা। এখানে গিয়ে তারা সাধনা করেন এবং সেই জন্য এই কারণে যে দক্ষিণ ভারতে জৈন ধর্ম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তো ভদ্রবাহুর নেতৃত্বে এটা হয়েছিল। অপশন সি। মহাবীরের জন্ম কোথায় হয়? কপিলাবস্তু, লুম্বিনী, কুন্দগ্রাম নাকি চম্পা? সঠিক উত্তর কি হবে? কুন্দগ্রাম। অপশন সি। এটা খুব সহজ, মানে একদম স্ট্রেট কাট কোশ্চেন। মহাবীরের জন্ম কোথায় হয়? ঠিক আছে, কুন্দগ্রাম। এটা বৈশালীর আন্ডারে পড়ছে। প্রথম জৈন মহাসভা কার শাসনকালে ডাকা হয়েছিল? বিম্বিসার, শিশুনাগ, মহাপদ্মনন্দ নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? জৈন মহাসভা বলা হয়েছে। ঠিক আছে, জৈন মহাসভা কার সময় হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন ডি। চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের খুব বড় একজন ফলোয়ার ছিলেন। স্থূলভদ্র বলে একজন ব্যক্তি এটা কি করেছিল, মানে সভাপতি ছিলেন। এখানে কোথায় হয়েছিল? পাটুলিপুত্রে। এই দুটো নাম ইম্পর্টেন্ট। স্থূলভদ্র সভাপতি ছিলেন, পাটুলিপুত্রে এটা হয়েছিল। পাটুলিপুত্র সেই সময় মগধের রাজধানীও ছিল, তো মনে রাখা সোজা। আর এই সময় কি হয়, আগে যে গ্রন্থটা ছিল জৈন ধর্মের 14 পূর্ব, এটাকে বলা হয় 14th পূর্ব, সেইটাকে সরিয়ে দ্বাদশ অঙ্ক নতুন করে সংকলন করা হয়। এবং জৈন ধর্মের যে সমস্ত আগের যারা মহাবীরের আগে যারা তীর্থঙ্কর ছিলেন বা এবং তার সাথে সাথে মহাবীর যে বাণীগুলো দিয়েছিলেন সেইগুলো এখানে সংকলিত হয়, লেখা হয়। 30 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন জায়গায় মহাবীর স্বামী তার প্রথম বাণী দিয়েছিলেন? অলরেডি আমরা দেখে এসেছি যে গৌতম বুদ্ধ প্রথম বাণী কোথায় দিয়েছিলেন? যেটাকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন।
আর অন্যদিকে মহাবীরের যে বাণী সেটাকে দিব্য ধ্বনি বলা হয়। দিব্য ধ্বনি বলা হয়। এটা কোথায় হয়েছিল? রাজগৃহ। অপশন বি, রাজগৃহ। ওকে, মহাবীরের প্রথম বাণী যাকে কি বলা হয়? দিব্য ধ্বনি বলা হয়। রাজগৃহের নিকট বিপুল জ্বালা, এত মনে রাখতে হবে না। রাজগৃহ নামটা ইম্পর্টেন্ট, আর প্রথম বাণীকে দিব্য ধ্বনি বলা হয়। ওকে, তো এই ছিল 30টা কোশ্চেন। বিভিন্ন কোশ্চেন আমি এখানে সহজ থেকে কঠিন অ্যাড করেছি। ভালো যদি লাগে, কেমন লাগছে অবশ্যই ফার্স্ট কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। আর সেই সাথে সাথে তোমাদের যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা আমি যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো। পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, বা দা জিকে একাডেমি সার্চ করতে পারো। আর যদি কিছু বলার থাকে গ্রুপে বলতে পারো, টেলিগ্রাম গ্রুপ দা জিকে একাডেমি গ্রুপে বলতে পারো। এছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।